সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? খুব ভালো আছেন সেটা বোধহয় বলা যাচ্ছে না, কারণ প্রকৃতিতে এখন একটা বিরূপ পরিবেশ বা বিরূপ প্রতিক্রিয়া চলছে। প্রচণ্ড দাবদাহের মধ্যে আমরা সবাই মোটামুটি নাকাল, বিশেষ করে যারা এই মেট্রোপলিটন সিটিতে এই নাগরিক জীবনযাপন করছেন, সেখানে উত্তাপটা একটু বেশি। অবশ্য ঢাকার বাইরেও বা আমাদের এই মহানগরের বাইরেও যে উত্তাপ খুব বেশি নয় সেটাও বলা যাচ্ছে না। উত্তরবঙ্গেও যথেষ্ট দাবদাহের মধ্যে আমাদেরকে দিন পার করতে হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ এখন ঘরের বাহির হচ্ছে না বললেই চলে, কিন্তু যাদের কাজের জন্য ঘরের বাহির হতে হয় তাদেরকে তো আসলে এই প্রচণ্ড তাপের যে কষ্ট সেটি তো পোহাতেই হচ্ছে। এবং এই যে দাবদাহ, এটি শুধু যে আমাদের গরম লাগছে, খারাপ লাগছে ব্যাপারটা এরকম নয়, এটি আমাদের স্বাস্থ্যের উপরেও কিন্তু অনেকগুলো প্রতিক্রিয়া আছে। আমরা জানি যে আমাদের এই প্রচণ্ড গরমে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, তার মধ্যে হিট স্ট্রোক আমরা খুবই বারবার বলি মানুষকে, যেটি খুবই ভয়ের একটা বিষয়। তবে আজকে আমরা কথা বলবো এই প্রচণ্ড গরমে আপনি আপনার চোখকে কীভাবে ভালো রাখবেন সে বিষয়টি নিয়ে। কারণ চোখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি অঙ্গ। চোখের ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চোখ দিয়েই আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে দেখি। আজকে আমাদের এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের অতিথি ডাক্তার শাহেদ হায়দার চৌধুরী। তিনি সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার শাহেদ হায়দার চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার গুলজার, আমাকে আজকের নেক্সাস টেলিভিশনের এই কেমন আছেন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে। প্রিয় দর্শক, স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আজকের আমাদের যে জানার বিষয় আমাদের অতিথির কাছে, সেটি হচ্ছে যে এই গরমে আমাদের চোখটি কী করে ভালো থাকবে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে আমাদের প্রশ্নগুলো নিয়ে। ডক্টর শাহেদ হায়দার চৌধুরী স্যার, আপনি আমাদেরকে বলেন যে এই যে গরম, এই গরমে আমরা আমাদের চোখকে কীভাবে ভালো রাখবো। ডক্টর গুলজার, আপনি প্রথম ইন্ট্রোডাকশনটাই বলেছেন যে প্রচণ্ড দাবদাহ চলছে, প্রচণ্ড তাপ। মানুষ কিন্তু আমরা সবাই খুব অতিষ্ঠ হয়ে আছি গরমে। শারীরিক যে প্রবলেমগুলো আপনি তুলে ধরেছেন, হিট স্ট্রোক হচ্ছে, প্রচণ্ড ঘামের সাথে আমার শরীর পানি বের হয়ে যাচ্ছে, চোখেরও পানি আছে, সেটাও কিন্তু আমার শরীরের পানি বের হয়ে যাওয়ার সাথে সাথে আমার চোখের পানিও কিন্তু শুকিয়ে যাচ্ছে। তাহলে প্রথমেই আমাদের চোখে আসলে ড্রাই আই সিনড্রোম যেটা আমরা বলি, সেই প্রবলেমটা আমাদের এই সময়কালে আমরা প্রকটভাবে দেখছি। চোখ এর সাথে চোখ যদি ড্রাই থাকে, স্বাভাবিক আমরা যে ব্লিঙ্ক করি, ব্লিঙ্কিংটাও কিন্তু আমাদের কষ্টদায়ক হচ্ছে। চোখে বালি বালি ভাব বা যে একটা স্যান্ডি অ্যাপিয়ারেন্স এরকম আমরা ফিল করছি। সেই সাথে চোখ চুলকাচ্ছে, ইচিং প্রচণ্ড, এবং চোখ লালও হচ্ছে। এই সব প্রবলেমগুলো নিয়ে আমরা কিন্তু চলছি এই গরমের মধ্যে। এবং এই যে অত্যধিক যে আমার ঘাম শরীর দিয়ে বের হচ্ছে, সেখান থেকে কিন্তু আমার চোখের যে শুষ্কতা, এটা কিন্তু আমরা আবার নিজের অজান্তেই রগড়াচ্ছি। আমরা দুহাত দিয়ে কিন্তু চোখ রগড়াচ্ছি, সেটা ছোট হোক বড় হোক সবাই। এটাতে কিন্তু আমাদের যে চোখের মণি, যে কর্নিয়া, আয়নার মতো একটা অংশ, সেটাতে কিন্তু স্ক্র্যাচ হচ্ছে, প্রদাহ হচ্ছে, নানানবিধ প্রবলেম নিয়ে কিন্তু আমরা বর্তমানে পার করছি সময়, এবং আমরা রুগীও পাচ্ছি চেম্বারে। আচ্ছা, তো এই যে চ্যালেঞ্জগুলো, এখান থেকে আসলে কিভাবে আমরা ভালো রাখবো আমাদের চোখকে? আমাদের প্রথম কথা, আমাদেরকে আসলে কিন্তু ডিহাইড্রেটেড যেটা, মানে হাইড্রেশনটা মেনটেন করতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, প্রচুর পরিমাণে পানি খাবেন আমরা বলে দিচ্ছি মানুষকে। সেই সাথে আসলে লেবুর শরবত বা ভিটামিন সি জাতীয় যাই পাবেন, কমলা, রসালো ফল, এগুলি কিন্তু আপনি প্রচুর পরিমাণে খেতে হবে। শাক সবজি, এখন গুরুপাক খাওয়াটাকে অ্যাভয়েড করে কিছুটা আমরা শাক সবজি, লতা পাতা, এই জাতীয় খাদ্য এগুলি বেশি গ্রহণ করতে হবে। চোখটাকে আমাদের মুখটাকে ধুয়ে নিতে হবে, এবং সেই সাথে আমাদেরকে আর্টিফিশিয়াল আই ড্রপ আমরা ব্যবহার করতে কিন্তু সাজেশন দিচ্ছি। আর্টিফিশিয়াল আই ড্রপ, আর্টিফিশিয়াল টিয়ার, আর আর্টিফিশিয়াল বিভিন্ন নামে আছে,
মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, এটা মানে আর্টিফিশিয়াল টিয়ার, সেটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বের করেছে। সেই টিয়ার ড্রপটা কৃত্রিম চোখের পানি, কৃত্রিম চোখের পানি। এখন আসলে পানি সংকটে ভুগছে আমাদের সারা শরীর, সেই সাথে আমাদের চোখ। তাহলে আমরা বলে থাকি যে এই সংকটের সময় আপনি কিন্তু 1 ফোঁটা করে দিনে 4 বার 5 বার 6 বার, এটার কোনো বাধা নাই। আচ্ছা, আপনি যতবার দিবেন ততবারই আপনার লাভ, চোখটা ভিজা থাকবে। মানে চোখের যে ড্রাইনেসটা বা চোখের শুষ্কতা সেখান থেকে ভালো সেখান থেকে ভালো থাকার একটা ওয়ে। থাকবে। আরেকটা জিনিস আমি বলবো আপনার মাধ্যমে আমার এই দর্শকদেরকে, যে আমরা কিন্তু ডিজিটাল যুগে আছি এবং ডিভিএস বা সিভিএস নামক একটা আই ডিজিজে আমরা কিন্তু সবাই এখন ডুবে আছি, বিশেষ করে পোস্ট করোনাকালীন সময় থেকে। সেটা কি জিনিস? কারণ কম্পিউটার আমরা ইউজ করছে, আমরা তখন বাচ্চারা কিন্তু কম্পিউটারে চলে গেছে, বাচ্চারা কিন্তু অনলাইনে ক্লাস করেছে, আমরা কিন্তু আপনি কিন্তু অনলাইনে রুগী দেখেছি, আমরা কিন্তু মিটিং করেছি, জুম করেছে। হ্যাঁ, করতে গিয়ে যেটা হয়েছে, আমরা প্রবলভাবে আসলে কম্পিউটার দিয়ে তাকিয়ে থাকতে হয়েছে, ব্লিঙ্কিংটা আমরা মানে কমে গেছে, যার জন্য আপনার চোখের ব্যথা, মাথা ব্যথা, হেডেক, এগুলি সব মিলে আপনার একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এটাকে আসলে কম্পিউটার ভিশন সিনড্রোম বা ডিজিটাল ভিশন সিনড্রোম বলি। তো এটার থেকেও আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এইভাবে যে আমরা কিছু গ্যাপ দিতে হবে, মানে 20-20 ফর্মুলা একটা আসতে হবে। যেমন 20 মিনিট যদি আমি লাগাতার কম্পিউটার ইউজ করি, 20 সেকেন্ডসের জন্য কম্পিউটার থেকে বিরত থেকে 20 ফিট দূরে তাকিয়ে থাকতে হবে। আচ্ছা, রুল অফ 20, এটাকে 20-20 এই ফর্মুলায় আমরা এসেছি। এতে চোখটাকে রিলিফ দিতে হবে, যে কোনো উপায়ে চোখটাকে আপনার আরাম দিতে হবে। আর সেই সাথে ওই আপনার আর্টিফিশিয়াল টিয়ার ড্রপগুলো ব্যবহার করলে কিছুক্ষণ পর মুখটা ধুয়ে ফেললে আপনি স্বস্তিদায়ক পজিশন থাকবো। ওকে, ফাইন। তো এই গরমে সূর্যের তো প্রচণ্ড তাপ এবং সূর্যের অতিবেগুনি রশ্মি, তো এটা কি কোনো বাড়তি ক্ষতির কারণ হতে পারে কিনা? ডেফিনেটলি। এই ক্ষেত্রে আমরা যদি এই রৌদ্রের তীব্রতা, এই সময় কিন্তু আমরা সানগ্লাস ইউজ করতে পারি, বা আপনি আমি যদি চশমা পরে আছি, নিশ্চয়ই আমাদের পাওয়ার আছে, সেটা এক ধরনের জিনিস। আর অনেকেই কিন্তু পাওয়ার না থাকলেও এই সূর্যের যে রশ্মিগুলি, এগুলির থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য 0 পাওয়ারের ফটো সানগ্লাস ইউজ করতে পারি। প্লেনো, চোখে কোনো দূরে দেখার জন্য পাওয়ার থাকবে না, প্লেনো পাওয়ার, 0 পাওয়ার, কিন্তু আপনার গ্লাসটাকে প্রোটেক্টেড উইথ অ্যান্টি রিফ্লেকশন কিংবা ফটোক্রোমাটিক দিলে হবে কি, এই রেটাকে ও প্রোটেক্ট করবে, চোখে সরাসরি ঢুকলো না। দিস ইজ প্রোটেক্টিভ মেকানিজম, ডেফিনেটলি। ওকে, মানে সেটা চোখের জন্য উপকারী। এবং এই গরমে যারা বাইরে বের হচ্ছেন তারা একটা সানগ্লাস, ন্যূনতম একটা সানগ্লাস ইউজ করা উচিত বলে আমি মনে করছি, ব্যবহার করতে পারেন। এছাড়াও ওই যে ক্যাপ বা হ্যাট ব্যবহার করা, সেটা তো নিজেকে প্রোটেক্ট রাখার যা উপায় আছে। মানে আপনি রিকশায় উঠলে আমরা হুড ফেলে দিয়ে চলাচলের অভ্যাস, কিন্তু এখন হুড দিয়ে চলতে হবে। ছাতাটাকে আমি মানে রোদটাকে যতটা বেশি প্রোটেক্ট করতে হবে নিজের শরীরের স্বার্থে। আচ্ছা, এই সময় চোখ ওঠা, এই সমস্যাটা কেমন পাচ্ছেন আপনারা? এখন কিন্তু আমরা চোখ ওঠাটা প্রবল পাচ্ছি। আচ্ছা, এমনি গ্রীষ্মকালে কিন্তু চোখ ওঠা রোগটাকে আমরা পাই, যেটা মানে মানুষ চোখ ওঠা বলে, আসলে এটা চোখ লাল হয়ে যাওয়া বা পিচুটি এসে, মানে অত্যধিক কেতুর আসলো, চোখে পানি পড়ছে এবং চোখে ব্যথা করছে, চোখ লাল হচ্ছে, দিস ইজ চোখ ওঠা। সাধারণ ডাক্তারি ভাষায় বললে কনজাংটিভাইটিস, মেইনলি এটা ব্যাকটেরিয়াল। আচ্ছা, তখন সেই ক্ষেত্রে আমরা রোগটাকে সঠিকভাবে নিরূপণ করে অ্যান্টিমাইক্রোবিয়াল আই ড্রপ দিয়ে থাকি, এবং রাতে আমরা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল আই অয়েনমেন্টও দিয়ে থাকি, যেন রাতে তো আর 2 ঘন্টা পর জেগে যিনি ড্রপ নিচ্ছেন আর যিনি ড্রপ দিচ্ছেন, দুজনের জন্য তো ঘুম হারাম হবে। সেই ক্ষেত্রে রাতের এই 6 ঘন্টাকে আমরা কাভার দিয়ে দিই অ্যান্টিবায়োটিক আই অয়েনমেন্ট দিয়ে। এবং সেই সাথে কিন্তু আরেকটা জিনিস আমরা উপদেশ দিয়ে থাকি, চোখে পানি দিবেন না। আমরা যে তখন মুখ ধোয়াটা নিষিদ্ধ করি অন্তত 4-5 দিনের জন্য, কারণ ট্যাপ ওয়াটারের যে পানি,
এটা চক্ষুর লালটাকে আরও বাড়িয়ে দিচ্ছে, জীবাণুটাকে আরও ফ্লেয়ার আপ করছে। সো চোখে পানি না দিয়ে আপনার এই ড্রপগুলো ইউজ করলে আমরা সুস্থতার দিকে যাই 5-7 দিনের মধ্যে। আচ্ছা, তার মানে হচ্ছে যে চোখে যখন এই ধরনের সমস্যা দেখা দিবে, যে চোখ লাল হয়ে যাচ্ছে বা চোখ ব্যথা করছে, চোখে পিচুটি হচ্ছে, তখন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি তারা এই জীবাণুরোধী যে আই ড্রপগুলো সেগুলো যদি ব্যবহার করা যায় এবং অন্যান্য যে চিকিৎসা আছে সেগুলো যদি নেওয়া যায়, তাহলে এটা ভালো হয়ে যাবে। আমি আপনার মাধ্যমে জি, আমি এই অগণিত দর্শক যারা আমাদেরকে দেখে থাকেন, যারা নেক্সাস টেলিভিশনের এই বহুল প্রচারিত কেমন আছেন অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন, তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, অবশ্যই চোখ লাল হওয়া মানে এটা একটা ডেঞ্জার। আরেকটা জিনিস মনে রাখতে হবে ডাক্তার গুলজার, যে চোখ লাল ওঠা মানেই চোখ ওঠা না। আচ্ছা, চোখ লাল হওয়া মানেই চোখ ওঠা না বা কনজাংটিভাইটিস না। বিভিন্ন কারণে চোখ লাল হতে পারে। যেমন চোখের প্রদাহ যদি হয়, আইডাইটিস, ইভিআইটিস, এখানেও চোখ লাল হচ্ছে। সো ওইখানে কিন্তু আমার অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। কর্নিয়াল আলসারও কিন্তু চোখ লাল হতে পারে। অ্যাকিউট কনজেস্টিভ গ্লোকোমা নামে চোখের আভ্যন্তরীণ প্রেশার বেড়ে গেলেও কিন্তু চোখ লাল হতে পারে। মোট কথা, আমরা সাধারণ মানুষ যেটা করে যে নিয়ার বাই ফার্মেসিতে গিয়ে ওই ফার্মাসিস্ট বা দোকানদার একটা ড্রপ দিয়ে দিচ্ছে, এবং বেশিরভাগ সময় আমরা দেখি এটা ক্লোরামফেনিকল টাইপের একটা ড্রপ, সস্তা, এবং এই জাতীয় ড্রপগুলোই বহুল ব্যবহৃত হচ্ছে। আমার পরামর্শ আপনার মাধ্যমে, রোগীরা যাতে চোখ লাল হওয়াটাকে কোনোভাবে নেগলেক্ট না করে, তারা যেন নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের দ্বারস্থ হন এবং প্রপার ট্রিটমেন্ট নেন। মোট কথা, ফার্মেসির থেকে ডাক্তারের পরামর্শবিহীন কোনো ড্রপ ব্যবহার করবেন না, এবং সেটি কখনো কখনো কিন্তু খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং ডেফিনেটলি এবং বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। অনেক ক্ষতির কারণ। আমি বললাম যে চোখ লাল হয়েছে আপনার চোখের প্রদাহের জন্য, উনি আমাকে ওষুধ দিয়ে দিয়েছেন ইনফেকশন রোধী, তো আপনার আইরাইটিসটা তো বেড়ে আরও ক্ষতির দিকে যাচ্ছে। ক্ষতির দিকে আছে। অনেক সময় কিন্তু স্টেরয়েড দেওয়া কিছু আই ড্রপ আছে, সেগুলোও কিন্তু ফার্মেসি থেকে দেখা যায় যে তারা মানে দিয়ে দিচ্ছে হয়তো কোনো। হ্যাঁ, এটা তো আসলে আমরা সবসময় দেখে আসছি, জ্বর হলে ওনারা ক্লোফেনাক টাইপের ব্যথানাশক, গায়ের ব্যথার সাথে জ্বর কমবে, এই টাইপের ওষুধগুলো সহজলভ্য বা সহজে দেওয়া যায় এমন কিছু ওষুধ ছেড়ে দিচ্ছে। এটা কখনোই উচিত না। মানে মুখে ওষুধ খাওয়া যাবে না, ডাক্তারের পরামর্শ ছাড়া চোখে ওষুধ দেওয়া যাবে না। রাইট, মানে এবং এটা আসলে সব দিক থেকেই আসলে আমাদের মনে হয় যে এটা অ্যাভয়েড করা উচিত, এবং এই যে এই ধরনের ফার্মেসি থেকে চিকিৎসা নেওয়ার যে প্রবণতাটা, সেটি আমাদের বন্ধ করা উচিত। জি, অবশ্যই এটা। আচ্ছা, তো এই সময়ে চোখ ভালো রাখবার জন্য আমাদের বিশেষ কোনো খাবার দাবারের প্রতি কি কোনো আমাদের নজর দিতে হবে? আমি প্রথমেই বলেছি, আমরা এখন আসলে গরমের সময় সহজে হজম হয় এই টাইপের খাদ্যাভ্যাসে চলে যেতে হবে। এখন গুরুপাক খাওয়া, এই সময় তো খেয়ে আপনি হজমও হবে না, অস্বস্তি লাগবে। কাজে আপনি শাক সবজি এবং মাছ এগুলিতে থাকাটা বেটার, রাদার দেন রেড মিট। এগুলোকে অ্যাভয়েড এই সময় একটু করা উচিত। সহজে মানে খেয়ে হজম হবে এই টাইপের ইয়েগুলো, খাওয়াগুলো খাইতে হবে, এবং ফল, প্রচুর পরিমাণে ফল খাবেন, এবং জুস, যে কোনো জুস ঘরে আপনি যে লেবুর শরবত খেতে পারেন, মালটার জুস বানিয়ে, অ্যাডেড সুগার না দিলেই হলো। আমরা অ্যাডেড সুগারটাকে অবশ্যই করব না প্রেফার, কারণ আমাদের 40 ঊর্ধ্ব প্রত্যেকেরই আশঙ্কা থাকে, ডায়াবেটিক টেন্ডেন্সি থাকে। সো এগুলি না করে পানি খাওয়া, তরল জাতীয় যে কোনো খাবারকে সাধুবাদ জানাতে হবে, এবং আপনি ফলমূল, কলা খাবেন, এইসব যথেষ্ট আপনাকে সাহায্য করবে। রেদার আপনি কখনোই এখন যে গরুর মাংসের ঝাল এগুলি না খেয়ে মানে এই তরল মানে খাবার, রাইট, মানে খুব ঝোলযুক্ত, মানে হালকা, মানে মশলা কম আছে এবং সহজপাচ্য যে খাবারগুলো আমাদের সুদিং, আমাদের পাকযন্ত্রকে আরাম দেয়, ডেফিনেটলি সেই ধরনের খাবারকেই আমাদের এখন বেছে নিতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার শাহেদ হাদি চৌধুরী। আমরা একটু বিরতি দেব। প্রিয় দর্শক, আমরা ছোট একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা ফিরে আসবো আবারও একই আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজকের কেমন আছেন আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি আছেন ডাক্তার শাহেদ হায়দার চৌধুরী, সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার শাহেদ হায়দার চৌধুরী একজন স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গরমে চোখের যত্ন। আমরা সবাই জানি যে আমরা এখন একটা প্রচণ্ড দাবদাহের ভেতর দিয়ে যাচ্ছি এবং হিট ওয়েভ চলছে আমাদের। হয়তো আরও আবহাওয়ার ফোরকাস্ট যেটা আমরা জানতে পারলাম যে হয়তো আরও 72 ঘন্টা আমাদেরকে এই হিট ওয়েভ সহ্য করতে হবে। প্রকৃতি বৈরী হয়ে উঠেছে, হয়তো আমাদেরই দোষে। প্রকৃতির যে গ্লোবাল ওয়ার্মিং সেটিরই একটি প্রভাব। আমাদের বাতাসের, আমাদের প্রকৃতির তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পৃথিবীর অনেক দেশেই কিন্তু আসলে এইসবের এই প্রভাব পড়েছে। আমাদের বাংলাদেশও তার বাইরে নয়। 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখন আমরা সহ্য করছি। তারও বেশি ছিল, কিন্তু তার বেশি ছিল। এবং এই যে গরম, এই গরমে কিন্তু আমাদের শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের খুবই মূল্যবান একটি অঙ্গ হচ্ছে চোখও ক্ষতিগ্রস্ত হতে পারে। সেসব নিয়ে আমরা আজকে কথা বলছিলাম। বিরতির আগে আমরা কথা বলেছি বেশ কিছু বিষয় নিয়ে, তার মধ্যে একটি ছিল যে শিশুদের চোখ নিয়েও কথা হচ্ছিল। আমরা এখন দেখছি আমাদের সময় যেটা হতো যে স্কুলে একটা ক্লাসে হয়তো একজন বাচ্চার হয়তো চশমা, এবং তাকে আমরা সবাই মিলে খুব ছোট বাচ্চারা যা করে আর কি, নানা রকম বুলিং করতাম চশমা নিয়ে, একজন দুজন। এখন কিন্তু আর এটা দেখা যায় না, কারণ হচ্ছে এখন অনেক বাচ্চা চশমা পড়ছে। তো এই যে এত বাচ্চাদের এখন চশমা লাগছে এত বেশি বেশি, এটার কারণ কি আসলে, কি মনে হয় আপনার কাছে? এটার কারণটা বিভিন্ন কারণের মধ্যে সবচেয়ে প্রধান কারণ, যেমন এখন বাচ্চারা দেখবেন সাধারণত বর্তমান যুগের মারা তারাও কিন্তু কর্মজীবী। আপনি যেমন আউটগোয়িং, হ্যাঁ, আপনার স্ত্রীও কিন্তু আউটগোয়িং। তো ঘরের যে বাচ্চাটা, ছোট বাচ্চাটাকে আসলে ওই মোবাইল দেওয়ার শিখিয়ে দিই আমরা খুব প্রথম থেকে। মোবাইলে কার্টুন চলে, কিংবা টিভিতে ছেড়ে দেন কার্টুন। এখন তো ইউটিউবে ভর্তি কন্টেন্ট। এগুলি দিয়ে বাচ্চারা যে এই যে আসক্তিটা, এটা কিন্তু আসলে তাদের চোখের উপর যথেষ্ট ইফেক্ট পড়ে, নাম্বার 1। নাম্বার 2, যদি বাবাও যদি মাইনাস চশমার অধিকারী হয়ে থাকে, স্ত্রীও যদি, মাও যদি মাইনাস চশমার অধিকারী হয়ে থাকে এবং হাই পাওয়ার, তাদের শিশুরা আসলে এটা একটা জেনেটিক ব্যাপার, ওটা অন্য ইস্যুস, যে তারা কিন্তু পাওয়ার নিয়েই জন্মাবে। আর এখনকার আধিক্যর আরেকটা কারণ বলে আমি মনে করি, আমরা দেরিতে হলেও প্রি স্কুল আই টেস্টিংটা কিন্তু এখন পপুলার হয়েছে অনেকখানি। আপনি যে সময়কার কথা বলছেন, ওই সময় সম্ভবত আমরাও দেখেছি যে প্রি স্কুল আই টেস্টিং, আমার মনে পড়ে না, কিন্তু এখন আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে বা টিভিতে বিভিন্ন সঞ্চালনার মাধ্যমে বা বিভিন্ন চোখের যে আপনার অনুষ্ঠানগুলো করছি, ওগুলোর মাধ্যমে কিন্তু আমরা সচেতনামূলক অনুষ্ঠান করি যে আপনার শিশুকে 8 বছরের পূর্বে চক্ষু পরীক্ষা করান। খুব স্পেসিফিক কথা, আপনার শিশুকে 7-8 বছরের পূর্বেই চক্ষু পরীক্ষা করান। মানে একটা স্কুলের আগে চোখ, বা স্কুলে যাওয়ার সময় চোখটা পরীক্ষা করান। কেন? আমরা কিন্তু 2 চোখ দিয়েই দেখি। আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি ডান চোখেও দেখছি, বাম চোখেও দেখছি, কিন্তু আলটিমেটলি বাইনোকুলার সিঙ্গেল ভিশন হচ্ছে। আমরা যদি কোনো কারণে এক চোখে কম দেখি, অপর চোখটা কিন্তু কম্পেনসেট করে দিচ্ছে। শিশুরা বলতেও পারে না, তারা যদি কম দেখে দেখবেন যে টিভির কাছে গিয়ে দেখছে, হামাগুড়ি দিয়ে মানে আগে চলে যাচ্ছে। সো আমরা কিন্তু ইগনোর করছি। কিন্তু এই বাচ্চাগুলোকে এই প্রি স্কুলের আওতায় এনে আসলেই দেখা যাচ্ছে তাদের স্পেকটিক্যাল কারেকশন, রিফ্লেকটিভ ত্রুটি আছে, তারা মায়োপিক, তারা দূরে আসলেই কম দেখছে। স্যার, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রামগড় খাজা। আচ্ছা, জি বলুন। জি, আমার সমস্যা থেকে উঠি, সকালে যখন ঘুম থেকে উঠি আমার চোখ লাল হয়ে থাকে এবং চুলটা। আচ্ছা, এটা কেন হয় যদি
চোখ লাল হয়ে ওঠে এবং চোখ চুলকায়। হ্যাঁ বুঝতে পেরেছি। আজকের অনুষ্ঠানের একদম মানে কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট তার সিমটম। আমরা কিন্তু ডক্টর গুলজার আলোচনায় শুরু করেছি শুরুতে আমরা যে চোখ লাল হচ্ছে, চোখ চুলকাচ্ছে এই গরমে, কাজেই চোখ শুষ্ক, শুষ্ক এই সময় তার অ্যালার্জি, এটাকে অ্যালার্জিক কনজাংটিভাইটিসই বলবো। আচ্ছা। চোখটি একটু লাল এবং আমরা মানে অবশ্যই নিজের মানে অজান্তেই চোখ রগড়াচ্ছি, সো চোখ লাল হচ্ছে, চোখের পানি কমে যাচ্ছে, এটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এবং এই জায়গায় আবারও আমি বলবো আর্টিফিশিয়াল আই ড্রপ, যে কোনো বাজারে বিভিন্ন ভালো কোম্পানির আই ড্রপ আছে, চোখের পানি, কৃত্রিম পানি, এটা আপনি দিতে পারেন। সিস্টিয়ার আই ড্রপ হতে পারে, রিটিয়ার্স আই ড্রপ হতে পারে, হ্যাঁ, এগুলো লিকুইড জেল হিসাবে পাওয়া যায়, যে কোনো একটা ড্রপ নিয়ে দিতে পারেন। তবে আমার সাজেশন যে আপনি আপনার নিকটস্থ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের পরামর্শক্রমে ওষুধটি ব্যবহার করবেন। এবং এই যে চোখের অ্যালার্জি, এটা কিন্তু অনেক মানুষ ভুগে, শুধু গরমেই নয়, সারা বছরই শীতেও বোধহয় এই যে চোখের হ্যাঁ, অ্যালার্জি। চোখের অ্যালার্জিটা কমন। সেই জায়গায় আমরা একটা অ্যান্টিহিস্টামিনও কিন্তু খেতে বলবো। আচ্ছা। বিলিস্টাডিন হতে পারে, অ্যালাট্রল গ্রুপের যে কোনো ড্রাগ হতে পারে, আমরা মোটামুটি 10-12 দিন 15 দিন আমরা ইউজ করতে বলবো। আচ্ছা। আর একটা জিনিস, যদি কোনো নোন অ্যালার্জি থাকে, যে আপনার আমার কোনো খাদ্যে যদি অ্যালার্জি থাকে, রাইট, আমি জানি বা আমার রোগীরা জানে যে এই বেগুন খেলে অনেকের অ্যালার্জি হয়, অনেকে ইলিশ মাছে অ্যালার্জি আছে, অনেকে হাঁসের ডিম বলে, তো কাজে ওগুলি একটু অ্যাভয়েড বা কম খেতে হবে। গল্পটা যে খাবারগুলির কথা বলা হয়, আসলে কি এগুলোতে সব মানে অ্যালার্জি থাকে? ঠিক না, অনেকেই কিন্তু দেখবেন আসে আপনার চেম্বারে, আমার চেম্বারে এসে কমপ্লেন করবে যে আমার স্পেসিফিক খাদ্যে অ্যালার্জি আছে। আচ্ছা। তো ওনারা জানেন গরুর মাংসে অ্যালার্জি আছে, অনেকে বলে থাকে। সো এমন না যে গড়পড়তা সব খাদ্যে অ্যালার্জি আছে, তাহলে তো আমি খেতে পারবো বা সব রোগীরই যে গরুর মাংস অ্যালার্জি হবে সেটা নেভার। তা আমি কিন্তু খুব মজা করে বলি যে আমি তো আপনাকে সব খাওয়া বাদ দিতে পারবো না। আপনি জানেন যে স্পেসিফিক এই খাদ্যে অ্যালার্জি হচ্ছে, আপনি পরিমিত পরিমাণে খাবেন। কিংবা এই যে আবার একটা জিনিস, যাদের অ্যালার্জিটা একটু প্রকোপ, তাদেরকে আমি যে বললাম আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করবে, কিংবা একটা ছোট্ট দেখে মাইল্ডার ফর্মে একটা স্টেরয়েড আই ড্রপ ব্যবহার করা যেতে পারে। সেই সাথে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবে এবং রাতে কিন্তু চোখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঘুমাবেন। এই জিনিসটা অনেক উপকার পাবেন। রাতে শোবার আগে ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে লাস্টে ড্রপ দিয়ে ঘুমালে অনেক আরাম লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যে কথাটা বলছিলাম যে বাচ্চাদের এখন চশমা নিচ্ছে বা করছে, অনেকগুলো কারণ তো আছেই, যেটা আমরা কম্পিউটার আই সিনড্রোমের কথা বললাম, যেটা কম্পিউটার দেখার কারণ আছে। আমাদের বাচ্চাদের যাদের চোখের সমস্যা আছে বা আমরা বড়রা যাদের চোখের সমস্যা আছে, আমরা চশমা ব্যবহার করি, আমাদের আসলে কতদিন পর পর চিকিৎসকের কাছে যাওয়া, চক্ষু চিকিৎসকের কাছে যাওয়া উচিত, এবং আমাদের এই যে রিফ্র্যাকশন যে পরীক্ষাটা আমরা করি চোখের, এটা কতদিন পর পর করা উচিত? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা যারা চশমা পরি, যে বাচ্চারা যারা চশমা পরবে, তাদেরকে আমি অ্যাডভাইস করব প্রতি 6 মাস অন্তর একবার চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে দেখে নেন ওই আগের প্রেসক্রিপশানটা অনুযায়ী চশমাটা ঠিক আছে কিনা। আর যারা 40 ঊর্ধ্ব, তারা ডেফিনেটলি বছরে অন্তত একবার চক্ষু পরীক্ষা করাবেন। কারণ 40 ঊর্ধ্ব যারাই আমরা গিয়েছি, তাদের কিন্তু চালসে বলে একটা শব্দ আমরা জানি, যে কাছে আমরা পড়তে পারি না 40 ঊর্ধ্ব। এই 40 ঊর্ধ্বর গেলেই আমাদের যে প্লাস পাওয়ারের যে বিড়ম্বনা আছে, যেটা আমরা রিডিং গ্লাস হিসেবে ইউজ করব, সেটা কিন্তু বছরে একবার পরিবর্তন হতেই পারে। কাজে বছরে একবার দেখাবো। সেই সাথে যদি কারো ডায়াবেটিস কিংবা হাইপার টেনশন থাকে, তাহলে কিন্তু প্রতি 6 মাস অন্তর আপনি চোখ পরীক্ষা করাবেন। সেই সাথে কিন্তু ডায়াবেটিসের ব্লাড সুগার লেভেল কত, এটা দেখে নেবেন। যদি আপনি ডায়াবেটিক হয়ে থাকেন, তাহলে আপনি ডোজ অ্যাডজাস্ট করাবেন আপনি এন্ডোক্রিনোলজিস্ট দ্বারা। যদি আপনি হাইপারটেনসিভ হয়ে থাকেন, যদি অ্যান্টি হাইপারটেনশনের কোনো ড্রাগ খেয়ে থাকেন, সেটাও আপনি মেডিসিন স্পেশালিস্ট আপনাকে ঠিক করে দেবে। চোখের ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন, এই জন্য হাইপারটেনশন এবং ডায়াবেটিসের কারণে হাইপারটেনসিভ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামক ভয়াবহ চোখের রোগ হতে পারে। এটা অন্ধত্ব পর্যন্ত নিয়ে যাবে যদি আপনি প্রপার টাইমে আমাদের কাছে না আসেন।
কারণ চোখের পিছনে রক্তপাত হতে পারে, রাইট। চোখের পিছনে ফ্লুইড জমা হয়ে যাবে, ইডিমা হয়ে যাবে। এইটা সেই সময় আপনি এটা ইভেন ব্লাইন্ডনেসের দিকেও চলে যাবে যদি আপনি সময় মতো চোখের কিছু স্পেসিফিক পরীক্ষা না করিয়ে চক্ষু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনেক সময় লেজার দিতে হয়। টাইমলি যদি আমরা ট্রিটমেন্টটা না করি এবং টাইমলি যদি কিছু স্পেসিফিক পরীক্ষা না করি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ার সম্ভাবনা আছে। যেমন চোখের ওসিটি, চোখের কালার ফান্ডাস ছবি তুলতে হবে, ফটো, এবং এফএফএ ফ্লুরোসিন ফান্ডাস এনজিওগ্রাম করে দেখতে হবে কোনো জায়গার থেকে রেটিনাল সারফেসে কোনো ব্লিডিং হচ্ছে কিনা বা রেটিনার ভাস্কুলারচারে কোনো সমস্যা তৈরি হলো কিনা। আচ্ছা, তার মানে হচ্ছে যে মোট কথা যেটা আমরা যদি সাধারণ মানুষের জন্য সহজ করে বলতে চাই সেটা হচ্ছে যে নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের কাছে আমাদেরকে যেতে হবে, পরীক্ষা করতে হবে, এবং বিশেষ করে যাদের এই ধরনের রোগগুলি আছে যেমন ডায়াবেটিস এবং হাইপারটেনশন, যার কিনা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হতে পারে আমাদের দৃষ্টিশক্তি। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই রোগগুলি যদি নিয়ন্ত্রণহীন থাকে তাহলে আমাদের দৃষ্টিহীনতাও এই রোগের সাথে ডেফিনেটলি চলে আসতে পারে। ডেফিনেটলি আমরা চাই যে সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকুক। অন্তত আমাদের ক্রনিক ডিজিজগুলো তো আসলে আমাদের শরীরে আসেই একটা বছর বয়সের পরে। দেখা যায় অনেকেই আমরা এখন আজকাল এইসব নন কমিউনিকেবল যে ডিজিজগুলি আছে, যে হাইপারটেনশন বা ডায়াবেটিস, এগুলো তো আমরা তো এখন অনেকটা বৈশ্বিক মহামারীর মতো। আসলে ডক্টর গুলজার এগুলি নির্মূলযোগ্য না হলেও নির্মূলযোগ্য নয়, নিয়ন্ত্রণযোগ্য, কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আসলে লাইফস্টাইল এবং সচেতনতা এই বিষয়টা, এবং চিকিৎসকের কাছে যাওয়া এবং নিয়মিত চিকিৎসা নেওয়ার যেমন ডিসিপ্লিন, সেটা কিন্তু ডিসিপ্লিন লাইফ যেমন, সেই সাথে আপনাকে অবশ্যই ধূমপানটাকে পরিহার করতে হবে। ধূমপান আমার চোখের দৃষ্টিতে মারাত্মক এফেক্ট আনবে। আচ্ছা, যারা ধূমপায়ী তারা আসলে সতর্ক হওয়ার সময় এখনই। ধূমপান শরীরের কোনো উপকারে আসে না, এবং বরঞ্চ আপনি নিজের যেমন ক্ষতি করছেন, প্যাসিভ হিসাবে আপনার ঘরের যে সদস্যরা আছে, ইভেন আপনার ছোট সন্তানটিকেও আপনি কিন্তু ডেঞ্জারে ফেলে দিচ্ছেন। কাজেই এখানে ধূমপান মানে আপনি যেহেতু ডিসিপ্লিন লাইফের কথা বললেন, এটা কিন্তু ডিসিপ্লিন লাইফের একটা অংশ। রাইট। আপনি কিন্তু খাওয়া দাওয়া যেমন নিয়ন্ত্রণ করবেন, আপনি যেমন আপনার চিকিৎসকের কাছে যাবেন। অবশ্যই আপনি হাইপারটেনশনের রোগীরা দীর্ঘদিন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ব্যবহার করছে। কার পরামর্শে? ইন্টারনাল মেডিসিন, একজন কার্ডিওলজিস্টের পরামর্শে। একজন আপনি ডায়াবেটিক রোগী কার পরামর্শে ইনসুলিন নিচ্ছে কিংবা অ্যান্টি ডায়াবেটিক যে প্রোডাক্টগুলি আছে, হাইপোগ্লাইসেমিক এজেন্ট যেগুলি আছে, তারা এন্ডোক্রিনোলজিস্টের কাছে যাচ্ছেন। তো কাজে আমার সাজেশন ওনারা যেন নিয়মিত ওনার পরামর্শে থাকে। ডক্টর সাহেদ, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। হ্যাঁ, আমি চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে বলতেছি। জি বলুন। আমি অজিত সরকার, আমার বয়স হচ্ছে 64 বছর। প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে একটু দয়া করে আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেন। আচ্ছা, আমার প্রেশার আছে, ডায়াবেটিস নেই। আচ্ছা, এখন আমি চশমা ব্যবহার করি, চশমা পাওয়ারটা সম্পূর্ণ বলতে পারলাম না, দুই চোখে দুই রকম পাওয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার, আমি মাঝে মাঝে চোখে একটু কুয়াশার মতো দেখি, মাঝে মাঝে। ওকে, কি কারণে দেখি এটা বুঝতে পারতেছি না। চোখে কুয়াশা মতো দেখেন মাঝে মাঝে। দর্শক, আপনার বয়স কত বললেন? 64 বছর। 64। চমৎকার, চমৎকার। প্রথম কথা, আপনাকে দেখতে হবে আপনি শেষ কবে চশমা পরিবর্তন করেছেন। প্রথম কথা, আপনার যিনি চক্ষু বিশেষজ্ঞ তার কাছে যাবেন, উনি চশমা পরীক্ষা করে দেখবেন এটা পরিবর্তনশীল কিনা। তবে আমার অনুমান আপনার বয়স যেহেতু 64, আপনার বয়সজনিত ছানিতে আপনি ভুগতে পারেন। মানে চোখের পিছনে যে আমাদের লেন্স আছে, আল্লাহ প্রদত্ত যে লেন্স, এটা কোনো কারণে অস্বচ্ছ হয়েছে কিনা আপনি ইমিডিয়েট আপনার চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন। উনি স্লিট ল্যাম্পে পরীক্ষা করে প্রয়োজনে চোখ ডাইলেট করে দেখবেন চোখে ছানি রোগ হয়েছে কিনা। ছানি রোগে কিন্তু আপনার যে কমপ্লেন,
ছানি রোগে কিন্তু আপনি চশমা দেওয়ার পরেও কম দেখছেন, কাজেই আপনার ছানি হতে পারে। আপনি আমাদের এই অনুষ্ঠান দেখার পরে আপনি ইমিডিয়েটলি আপনি চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন এবং চোখটা পরীক্ষা করান। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর শাহেদ চৌধুরী। আমাদের সাথে আরেকজন দর্শক আছে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। হ্যালো, জি নমস্কার। আমি চট্টগ্রাম পিপিজেড থেকে বলছি। আমার নাম হচ্ছে রিঙ্কু আচার্য। জি আমি গত 4-5 বছর আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম। তো উনি আমাকে দূরে দেখার সমস্যা ছিল আমার। আচ্ছা। তো উনি চশমা দিয়েছিল আমাকে -1.5। তো এটা ব্যবহার করছিলাম গত 1 বছর খানিক থেকে আমি ইউজ করতেছি না। কিন্তু কয়েকদিন আগে থেকে, প্রায় 3-4 মাস আগে থেকে আমি সামনে যেটা দেখে সেটাও ছোট লাগাগুলো আমি দেখতে পাচ্ছি না। আমি কাজ করি কম্পিউটারে, ছোট লাগাগুলো দেখতে পাচ্ছি না। তখন আমি যখন ডাক্তারকে দেখালাম, উনি প্রথমে আমাকে দূরে দেখার জন্য একটা চশমা দিল। তো আমি যখন ওটা নিলাম, পরে আমার যখন সামনে দেখতে পাচ্ছি না ওটা বললাম, উনি আমাকে আবার আরেকটা চশমা দিল। তো এখন কি আসলে দূরে এবং কাছে দুটোটা একসাথে দেখা যাবে, ওইরকম কোনো কি পদ্ধতি আছে কিনা? ধন্যবাদ দর্শক। ডক্টর শাহেদ চৌধুরী স্যার, আমাদেরকে উত্তরটা দিতে হবে বিরতির পরে। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো এবং ফিরে এসেই আমরা এই প্রশ্নটির উত্তর দেব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডাক্তার শাহেদ হায়দার চৌধুরী, চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং সক্রিয় অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, প্রচণ্ড দাবদাহের মধ্যে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছি এবং স্বাভাবিকভাবেই আজকে আমাদের এই প্রকৃতির এই বিরূপ বা এই বৈরী পরিস্থিতির সাথে মিল রেখে আমরা আমাদের আজকের আলোচনার বিষয়টি নির্ধারণ করেছি গরমে চোখের যত্ন। এই প্রচণ্ড গরমে আমাদের চোখটাকে তো ভালো রাখতে হবে, কারণ চোখ আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং কীভাবে আমরা ভালো রাখবো সে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন আমাদেরকে, আমরা দর্শকের প্রশ্নটি নিয়েছিলাম, উত্তরটি এখন আমাদেরকে জানাতে হবে। ডাক্তার শাহেদ চৌধুরী, এই দর্শকের জন্য আমাদের পরামর্শ কি হতে পারে? চট্টগ্রাম থেকে যিনি ফোন করেছেন, রিঙ্কু। হ্যাঁ, রিঙ্কু সাহেব, উনি 40 ঊর্ধ্ব প্রথমে বলেছেন, এবং উনি ওনার প্রতিটা সেগমেন্ট আমি বুঝিয়ে বলি। উনি বলেছেন উনি 4-5 বছর আগে ডাক্তার দেখিয়েছেন এবং চশমাটা ইউজ করছেন। প্রথম কথা, রিঙ্কু সাহেব এবং অন্যান্য দর্শকদের জন্য আমার মেসেজ, প্রতি বছর ডাক্তারের কাছে যাবেন, চক্ষু বিশেষজ্ঞের কাছে। 4 বছরের পাওয়ার একসাথে থাকবে না। এবং উনি বলেছেন ওনার 2 চোখে 2 পাওয়ার, ওনাকে দূরের জন্য মাইনাসও দিয়েছে। এবং এই রিসেন্টলি 4-5 মাস আগে বা অল্প কিছুদিন আগে উনি কাছের ছোট লেখা পড়তে পারেন না। ওই যে আমি বলেছিলাম চালসে রোগ, 40 পরবর্তী ওনার কাছের পাওয়ারটাও অ্যাড হয়েছে। ওনার আরেকটা তৃতীয় প্রশ্ন ছিল, ডাক্তার সাহেব ওনাকে দূরের জন্য মাইনাস দিয়ে রেখেছেন একটা গ্লাস, কাছের জন্য আবার প্লাস পাওয়ারের আলাদা গ্লাস। উনি সম্ভবত প্রশ্ন করেছিলেন আমাকে যে 2টা পাওয়ারকে সন্নিবেশ করে একটি গ্লাসে আসা যাবে কিনা। অবশ্যই যাবে। এটাকে আমরা প্রোগ্রেসিভ গ্লাস বলি। দূরের জন্য দূরের পাওয়ার, কাছের জন্য কাছের পাওয়ার। কিন্তু প্রোগ্রেসিভে কষ্ট হয় না? প্রোগ্রেসিভের ডাক্তার গুলজার ভালো প্রশ্ন করেছেন। সবার কষ্ট হয় না, অনেকে বলে অ্যাডজাস্ট করতে পারে না, কিন্তু আমার মনে হয় একটু দেখা উচিত। 7 দিন 15 দিন নতুন গ্লাস চেঞ্জ করলেই কিন্তু আপনার সমস্যা হতে পারে। নতুন গ্লাস ব্যবহার করলে আপনার কিন্তু একটু সমস্যা হতেই পারে। 10-15 দিন একটা অ্যাডাপ্টেশনের প্রশ্ন আসে। কিংবা যারা সত্যিকার অর্থে দূরে এবং কাছে দেখার জন্য প্রোগ্রেসিভ গ্লাসটাকে পারছেন না, তখন আমরা তাদেরকে বাইফোকাল করে দিই। দেখবেন যে গ্লাসের মধ্যে দাগ কাটা আছে, নিচের অংশ দিয়ে পড়বে, উপরের অংশ দিয়ে দেখবে দূরে। কাজে আপনি 2 রকম অপশনই আছে। এইভাবে আপনাকে আসলে ডাক্তারের পরামর্শ নিয়ে, চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সমন্বয় করে নতুন গ্লাস নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। গরমে তো আমাদেরকে এখন এসি ব্যবহার করতেই হচ্ছে, এসির ব্যবহারও বাড়ছে। এসি কি চোখের জন্য ক্ষতিকর কিনা? সুন্দর প্রশ্ন। এসি ছাড়াও চলবে না, সারাক্ষণ এসিতে বসে থাকলেও চলবে না। আচ্ছা। কারণ
আমাদের যে কর্নিয়া, চোখের যে আয়না বলি, চোখের যে মণি বলি, সেটার সামনে কিন্তু একটা টিয়ার ফিল্ম আছে, পানি আছে চোখের 3টা লেয়ারে। আচ্ছা, এই চোখের পানিটা আমি আপনি যে কথা বলার মাঝে মধ্যে দেখেন আমরা চোখ পলক ফেলছি, ব্লিঙ্ক করছি। এই ব্লিঙ্কিংয়ের মাধ্যমে কর্নিয়ার যে সারফেসটা, এটাতে ওই পানিটা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই টিয়ারের একটা অংশ ইভাপোরেট হয়ে যাচ্ছে। এখন এসি এবং ফ্যানের বাতাস, বিশেষ করে এসিতে এইটাকে উবে যাচ্ছে, তাহলে আচ্ছা। চোখ শুষ্ক হওয়ার সম্ভাবনা বেশি। রাইট। কাজে আমি যদি এসিটা পরিমিত পরিমাণ ব্যবহার করি, তাহলে আমার ওই শুষ্কতার থেকে আমি অ্যাভয়েড করতে পারবো। এটা একটা জিনিস। আপনি প্রশ্ন করেছিলেন যে এসিতে চোখ শুকাবে কিনা, অবশ্যই শুষ্ক হবে। সেই ক্ষেত্রে আবার কমন জিনিস, আমাকে এসি ছাড়াও চলবে না, আবার এসিতে চোখ শুকিয়ে যাচ্ছে, ওই ড্রাই আইয়ের দিকে যাচ্ছে, সো আমি আর্টিফিশিয়াল টিয়ারটা ব্যবহার ব্যবহার করা করবো। যেতে পারে এবং আমি অন্যান্য যে কিছুক্ষণ পরামর্শগুলো পর দিয়েছিলেন আপনি, গিয়ে আমি মুখটা ধুয়ে ফেলতে পারবো, এগুলো করতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক আছে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। প্রিয় দর্শক আপনি হ্যাঁ, জি জি Hello? বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, এখানে জি। চোখ ফুলে যায় কেন? আরে হঠাৎ হঠাৎ চোখ ফুলে যায় কেন? আচ্ছা, ওনার মানে কারণ ছাড়া হঠাৎ হঠাৎ চোখ ফুলে যায়। আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক, স্যার কি হতে পারে তার সমাধান? উনি, ওনার যদি চোখ ফুলে থাকে তাহলে উনি মিন করছেন চোখের পাতা হয়তো ফুলে যায়, আচ্ছা। মানে মাঝে মধ্যে কিছুদিন পর। বা চোখের পাতা ফোলাটাকে আমি এইভাবে ব্যাখ্যা করবো, এটা অঞ্জলি হতে পারে, আচ্ছা, স্টাই হতে পারে। অঞ্জলি বা অনেকে মানে বিভিন্ন অঞ্চলের ভাষায় তেলেঙ্গা বলে, তেলেঙ্গা, অঞ্জলি বলে, এন্না বলে। আচ্ছা, আমরা চক্ষু বিশেষজ্ঞরা বলি ক্যালাজিয়ন। ক্যালাজিয়ন, চোখের পাতাটা এটা ফুলে যাবে, এটা ওনার সম্ভবত, আমি যতটুকু বুঝতে পারছি, চোখের পাতা ফুলে যাচ্ছে। তাহলে চোখের উপরের পাতাও ফুলতে পারে, চোখের নিচের পাতাও ফুলতে পারে। এটা এখানে আমরা কুসুম গরম পানিতে আমরা একটু বরিক পাউডার দিয়ে আমরা তুলো ভিজিয়ে চিপে সেক দিতে বলবো। আর একটা অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপ ব্যবহার করতে বলবো। আর ওই আমার একই কথা, আপনি অবশ্যই যদি ব্যথা দিয়ে শুরু হয়, কিন্তু কিছুদিন পর এটা ব্যথা থাকে না, চোখের পাতা ফুলে গেল পরে একটা 3-4 দিন 5 দিন পরে ওই অনেক বড় অংশ ফোলার থেকে একটা ছোট্ট নডিউলার সোয়েলিং হলো। আচ্ছা, এই সোয়েলিংটা আপনার চোখের পাতার উপর একটা বড় কিছু দেখা যাচ্ছে, মানে ফোড়াটা ভিতর থেকে হলো কিন্তু চোখের পাতা দিয়ে ফুলে উঠলো। এটা ক্যালাজিয়ন। আপনি আপনার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এবং ওখানে আমরা যেটা বললাম যে অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিব, 10-15 দিন ব্যবহার করতে হবে, আর সেই সাথে গরম পানি সেক দিতে হবে। আচ্ছা। তো এই যে গরম, এই গরমে কি অঞ্জলির সমস্যা কি বেশি হয়? হ্যাঁ, পাচ্ছি তো। অঞ্জলি আসলে সারা বছরেই যে কোনো সময় হতে পারে, এখন বেশি তো হবেই। আচ্ছা, চোখের পাতায় দেখবেন যে খুশকি হচ্ছে, চোখের ঘর্মাক্ত অবস্থায় আমাদের টপ টপ করে ঘাম পড়ছে, আমাদের চশমার উপরে ঘাম জমছে, সেই ঘাম নিয়ে আমরা চলছে। আচ্ছা, এই যে চশমার যত্ন, এই বিষয়টা নিয়ে আমারও ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা আছে। আমরা যারা অনেকে চশমা ব্যবহার করি, দেখা যায় যে কিছুদিন পরে চশমাটাকে ঠিক আগের মতো আর পরিষ্কার লাগছে না, বা চশমাটাকে অনেক স্ক্র্যাচ পড়ে যাচ্ছে খুব দ্রুত। তো চশমার যত্ন আসলে কিভাবে নিলে মানে নেওয়া উচিত এবং কিভাবে আমরা দীর্ঘদিন পর্যন্ত চশমাকে ব্যবহার করতে পারবো? আপনি খেয়াল করে থাকবেন ডাক্তার গুলজার, আমরা কিন্তু শিক্ষিতরাও অনেক সময় আমাদের শার্ট দিয়ে চশমা মুছে ফেলছি। হ্যাঁ, মহিলারা কিন্তু শাড়ির আঁচল দিয়ে, শাল দিয়েও চশমা মুছতে দেখেছি। আচ্ছা, এবং যে কোনো যেটা পাচ্ছে টিস্যু দিয়েও মুছে ফেলছে। এইভাবে না করে, টিস্যু দিয়ে মুছা যাবে না? টিস্যু দিয়ে মুছা যাবে, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যখন চশমাটা নতুন ডাক্তারের পরামর্শক্রমে চশমার দোকান থেকে যখন চশমাটা বানিয়ে নিলেন, তখন দেখবেন যে আপনার বক্সে ছোট্ট 2টা ফ্লানেলের কাপড় দিয়ে দিচ্ছে। এই এক টুকরা ছোট্ট ফ্লানেলের কাপড়, এটা চশমা মুছার জন্য। আচ্ছা, এটা একটা সুদিং জিনিস।
ওই যে স্ক্র্যাচ পড়া বললেন, যদি আপনার লো কোয়ালিটির গ্লাস বানিয়ে ফেলেন কিংবা যত্রতত্র যেখানে সেখানে যা কাপড় পেলেন আপনি চশমাটাকে মুছছেন ওই ঘামটা মুছার জন্য, বিশেষ করে এখন, এটা না করে বরঞ্চ পানি দিয়ে ধুয়ে ফেলেন, তাও ভালো। ওখানে কোনো ডিটারজেন্ট দেওয়ার দরকার নেই, কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেলেন এবং ওই ফ্লানেলের কাপড় দিয়ে শুষ্ক করে ফেলেন। আর চশমা বছরে যে আপনি একবার যেতেই হবে ডাক্তারের কাছে। চশমার পাওয়ার যদি আপনার সেম পাওয়ারটাও থাকে পরের বার, তাইলে ওই পরের যে ভিজিটে নতুন একটা গ্লাস নিয়ে নেন। কারণ একটা জিনিসের তো টেম্পারমেন্টের বলেও কথা আছে, টেম্পারমেন্ট নষ্ট হচ্ছে। তো চশমার যত্ন আসলে এইটুকুই। চশমাটাকে যত্রতত্র রাখবেন না, বা বক্সের মধ্যে রাখবেন যখন ঘুমাবেন, কিংবা আপনি ফ্লানেলের কাপড় দিয়ে মুছবেন, এবং বছরে একবার অন্তত চশমাটাকে ফ্রেম ঠিক থাকুক, গ্লাসটা পাল্টিয়ে ফেলেন। আচ্ছা, তার মানে হচ্ছে যে যে কোনো ধরনের কাপড় দিয়ে চশমা মোছার যে প্রবণতাটা আছে সেটা আমাদেরকে পরিহার করতে হবে অবশ্যই। এবং চশমাকে ভালো রাখতে হলে যে কোনো ধরনের আপনি বলছেন যে সাধারণ পানি দিয়েও কিন্তু চোখটা সেটা বেটার, কিন্তু অনেকে দেখবেন যে কাছে হয়তো বা ডিটারজেন্ট কিছু পেলো দিল, সেটা দরকার তো নাই। অনেক সময় যে স্ক্র্যাচ হতে পারে, স্পিরিট কটনগুলো আছে সেগুলো দিয়ে অনেকে চশমা মোছার চেষ্টা করে। বরঞ্চ গ্লাস মানে ক্লিনার একটা জিনিস পাওয়া যায় আমাদের চশমার দোকানগুলিতে, ওদের কাছে গ্লাস ক্লিনিং একটা জিনিস আছে। ওই স্প্রেটা দিয়ে আমরা যদি নিজেরা নাও কিনি, আমরা গিয়ে বলতে পারি যে দোকান থেকে আমি বানিয়েছি, কিছুদিন পরে আমার গ্লাসটা পরিষ্কার করে দাও, বেটার। আচ্ছা, খুবই চমৎকার। আমাদের সাধারণত দেখা যায় যে মাথা ব্যথা যখন হয় আমরা সন্দেহ করি যে মাথা ব্যথা হচ্ছে, তো এটার পিছনে হয়তো সে নিউরোলজিক্যাল কারণ মনে করে, নিউরোলজিস্টের কাছে যাচ্ছে, অনেকগুলো কারণই থাকতে পারে। কিন্তু চোখেরও একটা মানে কারণ আছে মাথা ব্যথার পিছনে। তো চোখের সমস্যার কারণে মাথা ব্যথা কত % হতে পারে, বা অবশ্যই কতটা গুরুত্ব দেওয়া উচিত? সুন্দর কথা বলেছেন। আমরা আমাদের হাসপাতালেও এই প্রবণতা দেখি যে রুগীরা এসে মাথা ব্যথা বলে, তো টিকিট কাউন্টারে যারা কাজ করছেন তারা তখন ডেফিনেটলি ওই রুগীটাকে নিউরোমেডিসিনে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আসলে তার চোখের সমস্যার কারণে। এবং আমি আপনার মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে নিউরোলজিক্যাল কারণে মাথা ব্যথা হতেই পারে, মাইগ্রেন থাকতেই পারে, কিন্তু আমি অন্তত আউটডোরে বসে আমি মাথা ব্যথার কারণ 80%, প্রায় 70 to 80% আমি স্পেকটিক্যাল কারেকশন পাচ্ছি। দেখা যাচ্ছে যে রিফ্র্যাক্টিভ এরর বা চোখের যে পাওয়ারের সমস্যা, স্পেকটিক্যাল কারেকশন, রিফ্র্যাক্টিভ এরর। জি, আমাদেরকে শেষ করতে হচ্ছে, এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আজকে কথা বললাম, এবং আপনি যে আলোচনাগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, আমি নিঃসন্দেহে আমি মনে করি যে আজকে যে দর্শকরা আজকে অনুষ্ঠানটি দেখেছেন তারা তাদের দৈনন্দিন জীবনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুটি অঙ্গ চোখ, এই চোখের যত্নটি কীভাবে নিতে হবে, এই গ্রীষ্মে তো বটেই, সারা বছরই আমাদের চোখটাকে কী করে ভালো রাখবো সে বিষয়ে খুব চমৎকার কিছু পরামর্শ পেয়েছেন। ডক্টর শাহেদ আহমেদ চৌধুরী, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে। ডক্টর গুলজার, আপনাকে ধন্যবাদ, নেক্সাস টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই যারা প্রশ্ন করেছেন আমাকে, এবং যারা অগণিত দর্শক যারা নিয়মিতভাবে কেমন আছেন অনুষ্ঠানটি দেখেন। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।